কার্যক্রমগুলো তারা যেন পরিচালনা করে। আমরা ক্যাম্পাস রিফরমেশনের জন্য কথা বলেছি, শিক্ষা রিফরমেশনের জন্য কথা বলেছি, রাষ্ট্রের কাঠামো রিফরমেশনের জন্য কথা বলেছি। আমরা চাই প্রত্যেকটি ক্যাম্পাস হোক মার্কেট প্লেস অফ ভ্যালুস। আমার ভ্যালুগুলো প্রচারের জন্য এটা হবে উত্তম মাধ্যম। আমি আমার ফ্রি কথাগুলো ছাত্রদের কাছে পৌঁছাবো। আমি জোর করে আমার দলের কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন মানুষকে হুমকি দামকি দিয়ে কোন মিছিল মিটিং এ আমরা অংশগ্রহণ করাবো না। ছাত্ররা তার স্বাধীনতাকে বেছে নিবে, সে তার স্বাধীন চিন্তা শক্তি মুক্ত বুদ্ধির চর্চাগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে করবে। ক্যাম্পাসে প্রত্যেকেই তার নিজ নিজ কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে আসবে। আলহামদুলিল্লাহ আমরা জুলাই পরবর্তী যে চাঁদাবাজির মহড়া দেখেছি, এর এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির যখন প্রতিটি ক্যাম্পাসে গঠনমূলক কার্যক্রম, সায়েন্স ফেস্ট করেছে, প্রকাশনা উৎসব করেছে, জুলাই নিয়ে এক্সিবিশনের আয়োজন করেছে, ইসলামী ছাত্র শিবির যখন বিজনেস ফেস্ট করছে, যখন সভ্যতার আয়োজন, নৈশ ইবাদতের কথাগুলো বলছে, এই গঠনমূলক কার্যক্রম স্টাইপেন্ড দিচ্ছে, সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দিচ্ছে, প্লেসধারীদের সংবর্ধনা দিচ্ছে, এগুলো দেখার পরে অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যেও আমরা পরিবর্তন লক্ষ্য করছি। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র সংগঠন পাশে দাঁড়িয়ে পানি বিতরণ করছে, কলম দিচ্ছে, প্যাড দিচ্ছে, তারপর অভিভাবকদের থাকার জায়গা ট্রেন করে দিচ্ছে। আমরা তো এই কম্পিটিশনটাই চাই। এই কম্পিটিশনের ক্ষেত্রে যত ছাত্র সংগঠন যত দ্রুত এগিয়ে আসবে, ছাত্ররা রাজনীতি কি জিনিস, ছাত্র কল্যাণমূলক কাজে নিজেদের পকেটে টাকা দিয়ে যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদেরকে যে করতে হবে, এই জিনিসগুলো তারা শিখবে। আমরা চাই রাজনীতির, ছাত্র রাজনীতির এই নতুন মেরু তৈরি হোক, নতুন একটি পরিবর্তন হোক। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশ যে মুক্তির সুবাতাস বইতে শুরু করেছে, আমরা এর পূর্ণাঙ্গতা চাই। ৭১-এর মুক্তিযুদ্ধে এটা আমরা স্বাধীনতা যুদ্ধ বলি, কিন্তু প্রকৃত মুক্তি আমরা সেখানে পাইনি। দীর্ঘ সময় পরে এই দেশে ২৪-এ এসে আমাদের সেই ৭১ পরিপূর্ণ হলো। ২৪-এ এসে আমরা যেন সেই মুক্তির সুবাতাস নিয়ে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে পারি। সর্বোপরি আমি আপনাদের জন্য দোয়া করি, আমরা দোয়া চাই আপনাদের কাছে। ইসলামী ছাত্র শিবির যে কোনো ধরনের সমালোচনার জন্য আপনাদের কাছে নিজেদেরকে ওপেন করে দিচ্ছি। আপনারা গঠনমূলক যে কোনো ধরনের সমালোচনা করবেন, তবে যাচাই বাছাই না করে, তথ্য যাচাই না করে প্রোপাগান্ডা ছড়ানো বা মিথ্যা অভিযোগ দেয়া, এগুলো আমাদের কার্যক্রমগুলোর ক্ষেত্রে আমাদের ডিমোটিভেট করে। ভালো কাজের ক্ষেত্রে আমরা সবাইকে উদ্বুদ্ধ করি, এবং খারাপ কাজ যখন কেউ করবে তার সমালোচনা করে তাদেরকে আমরা শুধরে দিব। আমাদের সমাজের প্রতিটি ছাত্র, প্রতিটি বন্ধু, প্রত্যেকেই হচ্ছে আমার এই সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকেই রক্ত মাংসে করে এক একটা মানুষ। এই মানুষগুলোকে নিয়েই আমার এই সোনার বাংলাদেশকে গড়ে তুলতে হবে। কাউকে বাদ দিয়ে, কাউকে দেশ থেকে পরিত্যাগ করে, কাউকে কোন ট্যাগ দিয়ে এই দেশকে চমৎকার ভাবে গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রতিটি মানুষকে যদি রিসোর্সে পরিণত করতে পারি, এই দেশটা জেগে উঠবে। এই সমাজ ব্যবস্থার সবচেয়ে লুফলস হচ্ছে আধিপত্যবাদিতা, যেটাকে কালচারাল হিজিমনি দিয়ে, পলিটিক্যাল হিজিমনি দিয়ে এই সোসাইটির স্ট্রাকচার গুলোকে নষ্ট করে ফেলা হয়েছে। স্বাধীনতার একটা সস্তা মূলা ঝুলিয়ে এই দেশের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দাঁড় করানো হয়েছে। এদেশের স্বাধীনতার ঘোষক যারা সেক্টর কমান্ডার ছিল, তাদেরকেও সংসদে দাঁড়িয়ে রাজাকার তকমা খেতে হয়েছে। এমন একটি দেশের কালচার, সংস্কৃতি, নর্মস, ভ্যালুস আমরা কখনোই চাইনি। আমরা প্রত্যেকেরই স্ব মর্যাদা নিয়ে এই সোসাইটিতে তারা যেন বেঁচে থাকতে পারে, এই জিনিসগুলো এনশিওর করার জন্যই আমরা কাজ করছি। আমরা সেটা চাই। আমরা সবার কাছে অনুরোধ জানাবো, এই দেশটাকে চমৎকার ভাবে যদি গড়ে তুলতে হয়, পলিটিক্যালি যে আনরেস্ট সিচুয়েশন দীর্ঘদিন করে রাখা হয়েছে কালচারাল বা পলিটিক্যাল হিজিমনির মাধ্যমে, ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র কখনোই চায় না এই দেশটা ডেভেলপ হোক। কারণ ভৌগোলিকভাবে আপনি দেখবেন বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছে যা ৩ দিক থেকে ভারত বেষ্টিত। একটা কোনায় একদিক থেকে হচ্ছে আর মানে আমাদের মিয়ানমার, আর একবারে দক্ষিণ অঞ্চলটা বঙ্গোপসাগর। এইখানে ৩ দিক থেকে ভারত যেভাবে ঘেরাও করে রেখেছে, আর ভারতের সাথে সেভেন সিস্টার্সে টোটাল সম্পর্ক স্থাপনের জন্য একটা রাস্তা রয়েছে, যেটাকে চিকেন নেক বলা হয় বা শিলিগুড়ি করিডোর, 18 কিলোমিটারের একটা রাস্তা। এই রাস্তাটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে টোটাল ভারতের থেকে এই সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে, অর্থাৎ 21টা অঙ্গরাজ্য আর এই 7টা অঙ্গরাজ্য টোটালি ডিসপার্স হয়ে যাবে। এইখানে অঙ্গরাজ্যগুলো স্বাধীনতা চায়, কারণ তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের শিক্ষার দিক থেকে উন্নতি হচ্ছে না। সামগ্রিকভাবে তারা তাদের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ যেন উন্নত না হয়, এই ব্যাপারে তারা চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ যদি তাইওয়ানের মতো হয়, চায়না যেমন তাইওয়ানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাইওয়ানের যদি উন্নয়ন হয় তাহলে চায়নার জন্য এটা হুমকি। এই কারণে তাইওয়ান আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করুক, এটা চায়না কখনো চায় না। তো আমাদের বাংলাদেশ কখনো উন্নতি হোক,
এটা ভারত চাইবে না, কারণ তার ভৌগোলিক নিরাপত্তার কারণে। যদি সেভেন সিস্টার্সের নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, আসাম এরা দেখে বাংলাদেশ এই রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে উন্নতি করছে, রাজনৈতিক দিক থেকে উন্নতি করছে, ওপেন বাণিজ্য করতে পারছে, অথচ ভারতের সাথে থেকে আমাদের এই উন্নয়নটা হচ্ছে না, তখন তারা বিদ্রোহ করে বসতে পারে। এটা ভারতের ইন্টেনশন। এই জায়গা থেকে ভারত আমার শিক্ষা ব্যবস্থাকে ডমিনেট করবে। আপনারা অবাক হবেন, 2006 সাল থেকে যে দেশে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি, যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়, এই 6 সাল পরবর্তী এমন একটি শিক্ষা কাঠামো এখানে তৈরি করা হয়েছে, কারিগরি শিক্ষা না দিয়ে এই মানুষগুলোকে অনার্স মাস্টার্স পাস করার পরেও চাকরির জন্য 4-5 বছর তাকে পড়াশোনা করতে হচ্ছে, 3 বছর 4 বছর তাকে স্ট্রাগল করতে হয়। তো যেই শিক্ষা ব্যবস্থা অনার্স মাস্টার্স এর পরে চাকরির জন্য আমাকে আরো 4 বছর পড়াবে, এই শিক্ষা ব্যবস্থার কি ভ্যালুয়েশনটা থাকতে পারে? আমরা অবাক হয়ে যাই। এমন শিক্ষা ব্যবস্থা পৃথিবীর উন্নত দেশগুলো কখনোই কাম্য নয়। শিক্ষার ক্ষেত্রে বাজেট নাই, বরাদ্দ নাই। একটা দেশের উন্নয়নের জন্য ইন্ডাস্ট্রি গুলো তারা তৈরি করছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করেছে, টানেল তৈরি করেছে, বঙ্গবন্ধু টানেল, কুইক রেন্টাল তৈরি করে কুইক মানে বেগে তারা অর্থ পাচার করেছে আদনি গ্রুপের মাধ্যমে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা পাচার করে দিয়ে চলে গেছে। এটা এই দেশের জন্য দুর্ভাগ্যের বিষয়। অথচ ইয়াং জেনারেশনকে এমপ্লয়েড করার জন্য, ডায়াসপোরাদের সমৃদ্ধ করার জন্য উদ্যোগ নাই। বিদেশে যারা কর্মক্ষম হয়ে যাবে, এই মানুষগুলো যদি ট্রেন আপ হইতো, ইঞ্জিনিয়ার হইতো, সফটওয়্যার ডেভেলপার হতো, অথবা তারা যদি সফট স্কিল ডেভেলপ করে বিদেশে যেত, তাহলে তারা যে পরিমাণে রেমিটেন্স আমার দেশে পাঠাতে পারতো, এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ এতদিনে উন্নতির সর্বশিখরে আরোহণ করা খুবই মানে খুবই নরমাল একটা ব্যাপার ছিল। কিন্তু দুর্ভাগ্য, এদেরকে ট্রেন আপ করা হয়তো নাই, বরং বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে পরিমাণে বিড়ম্বনার শিকার হতে হয়েছে এই প্রবাসীদেরকে, এবং দেশে আসলে তাদেরকে যে হ্যাসেলের মুখোমুখি হতে হয়েছে, এটা আমাদের মতো এই দেশের জন্য খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। এটা করে রেখেছে। তরুণ প্রজন্মকে ট্রেন আপ করা হয়, কারণ তরুণ প্রজন্ম যদি এই দেশে থাকে, রিসার্চ ওয়ার্ক করে, এখানে মেশিনারি তৈরি করে, ডেভেলপমেন্ট পারপাজে কাজ করে, এই দেশের মাথা পিছু 3000 মার্কিন ডলার হওয়ার কথা না, এতদিনে এটা 20,000-25,000 মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখছি বুয়েট থেকে পরে রিপোর্ট বলে 60% বুয়েট গ্রাজুয়েট তারা স্থায়ীভাবে বাংলাদেশ থেকে বিদেশে চলে যায়, আর কোনোদিন তারা বাংলাদেশে ফেরত আসছে না। এটা ব্রেন ট্রেনিং হচ্ছে, এগুলো ইউটিলাইজ করা হচ্ছে না। আবার যারা আসবে তাদেরকে আসতে বললে তারা বলে আমি এসে করবো কি, দেশকে আমাকে মর্যাদা দিতে পারবে, দেশকে আমার চাকরির ক্ষেত্রকে তৈরি করেছে, আমি গবেষণা করতে চাই, গবেষণা সেক্টরে কি সরকারের কোনো বরাদ্দ রয়েছে? পৃথিবীর 1000 টপ মোস্ট ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটির কোনো স্থান থাকে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ক্যাম্পাসগুলোকে রাজনীতির ক্ষেত্র বানানো হয়েছে, শিক্ষাঙ্গনগুলোতে সুষ্ঠু শিক্ষা পরিবেশকে ডেভেলপ করা হয়। ইন্টেনশনালি সকলের মাথায় শুধু করাপশন, রাজনীতি, ইমোরালিটি ছড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে একটা জাতি কখনো ঘুরে দাঁড়ায় না। এই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য এথিক্স, নর্মস, ভ্যালুস এগুলো খুবই দরকার। এবং এডুকেশনের আলটিমেট পারপাস হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। আমার হারমোনিয়াস ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে এই মানুষগুলো শিক্ষিত হবে, কোটি কোটি টাকা পাচার করবে তারা। আমি দেখেছি এই দেশের যারা শিক্ষিত মানুষেরা টাকা যারা পাচার করে, দুর্নীতির সাথে জড়িত যারা, সুদ ঘুষ যারা করে খায়, এই মানুষগুলো সব শিক্ষিত। এগুলো কোনো রিকশাওয়ালা, কুলি মজুর, দিন মজুর না। এই মানুষগুলো অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি দেয়। এখন এই যে আওয়ামী লীগের যারা পালিয়ে বেড়াচ্ছে, এগুলোর ডিগ্রির কোনো কমতি ছিল? এই যে যারা ইউনিভার্সিটি প্রফেসর ছিল, বুয়েট থেকে পাস করা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এগুলো তো সবই হাই লেভেলের শিক্ষিত। ওবায়দুল কাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, শেখ হাসিনা সেও কি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট মনে হয়, আচ্ছা ইডেন কলেজে অনার্স মাস্টার্স তো পাস করছে। তো অনার্স মাস্টার্স পাস করা একজন স্টুডেন্ট করাপ্টেড, তার অধীনস্থ একজন গাড়িওয়ালা অথবা তার হচ্ছে যে কি বলে এটাকে কাজ করে 400 কোটি টাকার মালিক, জানেন পিও 400 কোটি টাকার মালিক, ঘরের মধ্যে 400 কোটি টাকা রাখে কোথায়? শেখ হাসিনার খোঁজ নাই, ওর আশেপাশে ডিজিএফআই, সিটিএসবি, এনএসআই সব গুনগুন ঘোরাঘুরি করে, তার পিওন এত টাকার মালিক, এই খোঁজটা শেখ হাসিনার কাছে নাই। উনি খুব অনেস্টি পরিচয় দিচ্ছে, মানুষটা এমনি এমনি খেপে নাই। তো টাকাগুলো যারা পাচার করছে এগুলো হচ্ছে শিক্ষিত মানুষেরা। তো আসলে শিক্ষা মানুষকে তো উন্নত করার কথা, কিন্তু শিক্ষিত হওয়ার পরে সে কেন করাপশন করছে, কেন দুর্নীতি করছে, কেন মানুষের সম্পদ লুটপাট করছে, কি কারণে পিতামাতাকে হত্যা করছে, জবাই করছে, মাদকাসক্ত হয়ে পড়ছে? এই সোসাইটি কি এর কোনো উত্তর আমাদের কাছে দিতে পারছে? কোনো সদুত্তর কি আছে? ওই কি কারণে তার পিতামাতাকে হত্যা করলো, এর কোনো সদুত্তর আমাদের কাছে আসলে জানা নেই। কি কারণে প্রকাশ্য দিবালোকে মানে কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হলো, এর কোনো উত্তর আমাদের কাছে তারা দিতে পারে না। কি কারণে আফরাত ফাহাদকে শহীদ হতে হলো,
এর কোনো উত্তর তো তারা দিতে পারে নাই আমাদের কাছে। আলটিমেটলি এই করাপ্টেড পলিটিক্যাল সিস্টেম, করাপ্টেড সোশ্যাল সিস্টেম গুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই জায়গা থেকে শুধুমাত্র একাডেমিক সিস্টেম আমাদেরকে বস্তুতান্ত্রিকতা শেখায়, বস্তুবাদী কোনো শিক্ষা ব্যবস্থা ভালো মানুষ তৈরি হতে দেয় না, যার ফলশ্রুতিতে এই সোসাইটিতে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি আঁকড়া বেঁধে বসে আছে। এই জায়গা থেকে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই। ইসলামী ছাত্র শিবির বলতে চাই যে আমরা আমাদের একাডেমিক এক্সিলেন্সির পাশাপাশি সফট স্কিল ডেভেলপ যেমনি ভাবে আমাদের করতে হবে, মোরালিটি ডেভেলপ করতে হবে। এই কারণে একেবারে ক্লাস 1 এর ছাত্র থেকে শুরু করে মাস্টার্সে পড়ুয়া একটা ছাত্রের জন্য ইসলামের বেসিক বিষয়গুলো কি জিনিস, সুদ কেন হারাম, জেনা ব্যভিচার কি কারণে হারাম, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কেন হারাম, মাদকাসক্তি কেন খারাপ জিনিস, হারাম করা হয়েছে, স্বাস্থ্যের জন্য কেন ক্ষতি, যুব সমাজকে কিভাবে পাবজি টিকটকের মাধ্যমে এই যুব সমাজকে মাতালের মতো করে রাখা হয়েছে, এই যুব সমাজকে দিয়ে নতুন কিছু করতে দেওয়া হচ্ছে না, এই কনস্পাইরেসি সম্বন্ধে জানতে হবে আমাকে। এটা আর কলোনিয়াল কোন রুলস, আগে একটা সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কলোনিয়াল রুলস ছিল। কলোনিয়াল রুলসের মাধ্যমে কি হতো, একটা দেশ শাসন করত, তার ক্ষমতা ছিল আরেকটা দেশ দখল করে নিত। ইতালির মতো দেশ লিবিয়াকে দখল করে নিয়েছে, ফ্রান্সের মতো দেশ আমার এশিয়ার অনেক দেশগুলোকে দখল করে নিয়েছিল, ব্রিটিশ তার পৃথিবীর বিভিন্ন জায়গায় তার কলোনিগুলো ছিল। এই কলোনিয়াল রুল ভ্যানিশ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, কিন্তু পৃথিবীর পোলারাইজেশন ঠিক রাখার জন্য আমেরিকা তখন কলোনিয়াল রুলস কে নতুন ভাবে সাজিয়ে নিউ কলোনিয়ালিজম সিস্টেম ডেভেলপ করেছে। নিউ কলোনিয়ালিজম সিস্টেম হচ্ছে কালচার দিয়ে তোমাকে ডমিনেট করা হবে, ইকোনমিক সিস্টেম দিয়ে তোমাকে ডমিনেট করা হবে, তুমি ডলারের উপর ডিপেন্ডেন্সি হবা, ডলারের উপরে যদি তুমি ডিপেন্ডেন্সি হয়ে যাও তাহলে যে কোনো কথা আমেরিকা তোমার শুনতেই হবে। আজকে ডলারের দরপতনের মাধ্যমে তোমার অর্থনীতি তারা দোষে দেবে। এভাবে করে একটা দেশকে তারা নিজেদের উপরে ডিপেন্ডেন্সি বানিয়ে সেই দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে, সেই দেশের কালচারাল সিস্টেমকে নষ্ট করে, প্রজন্মকে নষ্ট করে তারা তৈরি করতে চায় পৃথিবীতে একটা ত্রাসের রাজত্ব। বছরের পর বছর, যুগের পর যুগ তারা নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে চায়। আমেরিকার এই কারণ, এটা করার কারণ হচ্ছে ইউনিপোলারাইজেশন করে পৃথিবীর মোড়ল সে হবে। যখনই সে দেখছে মাল্টিপোলারাইজেশন হয়ে পৃথিবীর ক্ষমতাগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, চায়নার কাছে চলে যাচ্ছে, রাশিয়ার কাছে চলে যাচ্ছে, অন্যান্য দেশের কাছে চলে যাচ্ছে, তখন তার হেডেকের কারণ, তখন সে পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে দেয়। যেহেতু আমেরিকার আয়ের প্রধান সোর্স হচ্ছে রপ্তানি আয়, যত যুদ্ধ বাঁধবে তত তার আয় বাড়বে, পৃথিবীর অন্যান্য জায়গা আনস্টেবল থাকলে তার জন্য মানে সে সুখী থাকে, তার দেশের অর্থনীতি চাঙ্গা থাকে। এই জিনিসগুলোর কারণে ইচ্ছা করে সেই কনস্পাইরেসি গুলো করে। সে যদি গণতন্ত্রের এতই মানে উৎকর্ষতা সাধন করে থাকে তাহলে ফিলিস্তিনের মানুষের গণতান্ত্রিক অধিকার সে ফেরত দেয় না কেন? কি কারণে আফগানিস্তানে দীর্ঘ 20-22 বছর ধরে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, সেই জায়গায় মানুষগুলোর স্বাধীনতা কোথায়? চেচনিয়া বসনিয়ায় তারা কেন বোমা নিক্ষেপ করেছে? এর কোন সদুত্তর এই পশ্চিমা তথাকথিত সোকল সিস্টেমের কাছে নাই। পৃথিবীতে এরা যখনই ক্ষমতা পেয়েছে পৃথিবীকে তারা আনরেস্ট করছে। কোল্ড ওয়ার তার সাক্ষী, প্রথম বিশ্বযুদ্ধ তার সাক্ষী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার সাক্ষী, ইন্দোনেশিয়ায় ম্যাসাকার করেছে তার সাক্ষী, জেনোসাইড করেছে তারা গাম্বিয়ায়, রুয়ান্ডায়, এগুলো হচ্ছে এক একটা পৃথিবীর নজির হয়ে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং পৃথিবীতে একমাত্র শান্তি যেটা দিতে পারে ইসলাম, ইসলাম যদি এই সোসাইটিতে বাস্তবায়ন হয় তাহলে আলটিমেটলি আমাদের সোসাইটির সকলে তার নিজ নিজ অধিকারগুলো ফেরত পাবে। এই কারণে সোসাইটির প্রত্যেকটি জায়গায় ইসলামোফোবিয়া তৈরি করা হচ্ছে। বলা হয় জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে জানো? বোরকা পরায় রাখবে, তোমাদের কেউ ঘর থেকে বের হতে দিবে না। একটা দলের নেতার সাথে আমার একদিন কথা হচ্ছে, নেতা বলতে তিনি মহিলা, তিনি বলছেন আমাকে, আমি একদিন কথা বলছি, সে আমাকে জিজ্ঞাসা করছেন যে তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি বলেন প্রশ্নটা। বলে আচ্ছা আমি শুনছি যে মনে করো ট্রাইব্যুনালে যে হচ্ছে না জামাত নিষিদ্ধের মামলাটা, তো ওইখানে আমাকে ডাকা হয়েছে, ওই যে তুরিন আফরোজ সম্ভবত না তানিয়ামির আপা আমাকে ডেকে বলছে যে তুমি আমাদের সাথে এই মামলায় একজন বাদী হও বা অংশীদার হও। তখন আমি বলছি যে না, জামাতকে আমি পছন্দ করি। তখন বলছি এমন দল পছন্দ করো 2 দিন পরে ক্ষমতায় গেলে তোমার আর আইন পেশায় থাকতে দেবে না, বোরকা পরায় ঘরের ভিতরে ঢুকায় রাখবে, ছেলে মেয়েদের পড়াশোনা করতে দেবে না, মেয়েদের ঘরের ভিতরে আটকে রাখবে। আসলেই তোমরা কি ক্ষমতায় গেলে এগুলো করবা? আমি বললাম আপনি এদের কি বলেন? আমরা আপনার যে পেশা আপনি সম্মানের সাথে সেই পেশা করবেন, আপনার দিকে চোখ তুলে কেউ তাকাবে না। আপনার মেয়ে যে এখন স্কুলে যাচ্ছে সেই স্কুলগুলোতে অনিরাপত্তা বোধ করবে, তার দিকে কেউ চোখ তুলে তাকাবে না। মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি থাকবে, সেখানে তাদের আলাদা অর্গানাইজেশন থাকবে, নিজেদের অধিকার নিয়ে তারা কথা বলবে, নিজেদের কোয়ালিটি তারা ডেভেলপ করবে, স্কুল থাকবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম মেয়েদের জন্য আলাদা থাকবে।
এখানে কেউ সতীত্ব হারাবে না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করে সামাজিক বন্ধন আপনি আপনার পেশায় যাবেন, প্রত্যেকটা নারী তার নিজ নিজ পেশায় যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা যুদ্ধে তার স্ত্রীদেরকে একজনকে লটারি করে যুদ্ধেও নিয়ে যেত। যেখানে আল্লাহ রাসূল এই যুদ্ধের পারমিশন দিয়েছে সেখানে আর কোথায় কোন জায়গায় বাধা রয়েছে? তখন বলে যে তাইলে আপনারা ক্ষমতায় গেলে কি জোর করে বোরকা পরাবেন? বোরকা না পরলে কি আমাদেরকে মেরে ফেলবেন, কতল করবে? তো ইসলামী সমাজ ব্যবস্থা যদি হয় তাহলে এমনি আপনি বোরকা পরবেন। ওই যে এক ব্যক্তি ওই সাইদি সাহেব আমাদেরকে গল্প বলতো, একজন সাইদি সাহেবের মানে প্রশ্ন করছে যে হুজুর, যে আমরা যদি জান্নাতে যাই, আমার তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, জান্নাতে গেলে কি বিড়ি খাইতে পারবো? তখন সে বলছে যে জান্নাতে গেলে বিড়ি কেন, তুমি যা ইচ্ছা তাই খাও, তবে আল্লাহর কসম এরকম পচা জিনিস জান্নাতে গেলে তুমি খাইতে চাই না। যে সমাজ ব্যবস্থায় এত চমৎকার একটা সমাজ ব্যবস্থা চলবে, সেই সমাজ ব্যবস্থায় উলঙ্গ হয়ে বেহায়াপনা, এরপরে সামাজিকীকরণের বাইরে গিয়ে তারা হচ্ছে এই সম্পর্কগুলো ডেভেলপ করে অন্যায় অবিচার ছড়িয়ে দেওয়ার মতো কোন মানসিক অবস্থাই কারোর ভিতরে তৈরি হবে। একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা চাই, আশা করি আমরা সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো, সেই স্বপ্ন আমরা দেখি, প্রত্যেকেই তার নিজ নিজ মর্যাদা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এই সমাজ ব্যবস্থা হবে একটি সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা আগামী বাংলাদেশকে পথ দেখাবে। এই তারুণ্যকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, এই তারুণ্যকে ইসলাম থেকে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে কখনো বিচ্ছিন্ন করা যায়নি। সব সময় দেখবেন সে আর্য যুগে বা তার আগে দ্রাবিড় যুগে এই ভূখণ্ডটা আজীবনই স্বাধীন ছিল, এই ভূখণ্ডটা সবসময় স্বাধীন চেতা, এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম এই উপনিবেশিক শাসনের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এই বাংলা থেকে। ব্রিটিশরা শাসন করেছে 1757 সালে, প্রথম মজনু শাহ সন্ন্যাসী বিদ্রোহ করেছিল, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, 2000 সেনাবাহিনী তিনি গঠন করেছিলেন ফকির সন্ন্যাসীদের নিয়ে। উপনিবেশবাদের বিরুদ্ধে তিনি প্রথম অস্ত্র ধারণ করেছিলেন এবং সর্বশেষ পর্যন্ত তিনি তার জীবনে লড়াই করেছেন, যার এন্ডিং হয়েছে 190 বছর পরে ব্রিটিশদেরকে এই অঞ্চল থেকে তাড়ানোর মধ্য দিয়ে। সুতরাং এই অঞ্চলটা নৃতাত্ত্বিকভাবে ইসলামের জন্য উর্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ ব্যবস্থা, সমাজের এই কাঠামোগুলো পশ্চিমাদের এই বাজে কালচার, পেট পচা কালচার থেকে হেফাজত করে আমাদের হৃদ্য পূর্ণ সেই সমৃদ্ধের কালচারের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালাম।